ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে তা হলো চারদিকে স্তূপ করে রাখা লাখ লাখ কলা গাছ। দূর থেকে দেখলে অনেকেই ভাবতে পারেন এগুলো হয়তো ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া গাছ, কিন্তু বাস্তবে এই কলা গাছই এই ফ্যাক্টরির সবচেয়ে মূল্যবান কাঁচামাল। আমরা সাধারণত জানি কলা পাড়ার পর কলা গাছের আর কোনো ব্যবহার থাকে না। গ্রামাঞ্চলে কলা কাটার পর গাছ ফেলে দেওয়া হয় বা পড়ে থেকে পচে যায়। অথচ এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে কলা গাছ মানেই মিলিয়ন ডলারের সম্পদ। যখন কলা গাছ থেকে কলা সংগ্রহ করা হয় তখন গাছটি কেটে ফেলা হলেও সেটিকে নষ্ট করা হয় না। কলা পাড়ার সঙ্গে সঙ্গেই গাছ নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়, এরপর দ্রুত সেগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাছ কাটার পর বেশি সময় ফেলে রাখলে ভেতরের অংশ নষ্ট হতে শুরু করে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে কৃষকদের সরাসরি চুক্তি থাকে। এতে কৃষকরা শুধু কলা বিক্রি করেই নয়, কলা গাছ বিক্রি করেও অতিরিক্ত আয় করতে পারেন। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে কলা গাছ ভালোভাবে পরিষ্কার করা হয়। গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা ও অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। এরপর নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায়। বাইরে থেকে এই ধাপটি সাধারণ মনে হলেও এখানে সামান্য ভুল হলেই পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই কাজগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকরাই করেন। এরপর বড় বড় আধুনিক মেশিনে এক একটি কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ স্তর বাই স্তর গঠিত, আর প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার। বিশেষ ব্লেড ও রোলারের সাহায্যে চাপ প্রয়োগ করে স্তরগুলো আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং নরম থাকে। এই পর্যায়ে বের হওয়া ফাইবার দেখতে অনেকটা ভেজা চুলের মতো লাগে, তখনও এটি কাঁচা অবস্থায় থাকে। দ্রুত পরবর্তী ধাপে না নিলে কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। এরপর ফাইবারগুলো মান অনুযায়ী আলাদা করা হয়: মোটা, মাঝারি এবং খুব সূক্ষ্ম ফাইবার। প্রতিটি ধরনের ফাইবার আলাদা কাজে ব্যবহৃত হয়। তারপর বড় বড় পানির ট্যাঙ্কে ডুবিয়ে ভালোভাবে ধোয়া হয় যাতে গাছের রস, আঠালো উপাদান ও ময়লা সম্পূর্ণ বের হয়ে যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিকমতো ধোয়া না হলে পরে সুতো তৈরির সময় সমস্যা দেখা দিতে পারে। ধোয়ার পর ফাইবারগুলো হালকা চেপে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এরপর শুরু হয় শুকোনোর ধাপ। অনেক ফ্যাক্টরিতে এখনও সূর্যের আলো ব্যবহার করে প্রাকৃতিকভাবে ফাইবার শুকোনো হয়। খোলা জায়গায় লম্বা র্যাকে ঝুলিয়ে রাখা হয়, আর রোদ ও বাতাসে ধীরে ধীরে শুকিয়ে যায়। আবার আধুনিক ফ্যাক্টরিগুলোতে নির্দিষ্ট তাপমাত্রার ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। এতে সময় কম লাগে এবং সব ফাইবারের মান সমান থাকে। শুকোনোর পর ফাইবার অনেক হালকা, মসৃণ এবং শক্ত হয়ে যায়। এরপর আবার মান পরীক্ষা করা হয়। যেসব ফাইবার ভাঙা, অতিরিক্ত শক্ত বা অসমান থাকে সেগুলো আলাদা করে ফেলা হয়। ভালো মানের ফাইবার রোল আকারে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার পরে সুতো তৈরির মেশিনে পাঠানো হয়। সেখানে পাক দিয়ে শক্ত সুতো তৈরি করা হয়। দেখতে অনেকটা পাটের সুতোর মতো হলেও এটি তুলনামূলক হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই। এই সুতোর মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য। সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্যের মধ্যে রয়েছে কার্পেট। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট দীর্ঘদিন টেকে এবং পরিবেশ বান্ধব হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দ্রুত বাড়ছে। এছাড়া শক্ত দড়িও তৈরি করা হয়, যা কৃষিকাজ ও প্যাকেজিং সহ নানা কাজে ব্যবহৃত হয়। অনেক ফ্যাক্টরিতে এই ফাইবার থেকে বিশেষ ধরনের কাগজ তৈরি করা হয়। নোটবুক, কার্ড, প্যাকেজিং ও ডেকোরেশনের কাজে এই কাগজ ব্যবহার করা হয়। সাধারণ কাগজের তুলনায় এটি বেশি টেকসই এবং খরচও কম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফাইবার বের করার পর যে অংশগুলো অবশিষ্ট থাকে সেগুলোও ফেলে দেওয়া হয় না। সেগুলো দিয়ে জৈব সার তৈরি করা হয়। কারখানার একপাশে বড় কম্পোস্ট ইউনিটে এই বর্জ্য পচিয়ে সার বানানো হয়। পরে সেই সার কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং আশেপাশের জমিতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই কলা গাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয়, বরং একটি মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। একসময় যে কলা গাছ ফেলে দেওয়া হতো, আজ সেটাই কৃষক, শ্রমিক এবং পুরো শিল্পখাতের জন্য বড় আয়ের উৎস হয়ে উঠেছে। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে মায়া ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।